দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজ আমরা একটা বেশ আকর্ষণীয় বই নিয়ে কথা বলবো, সোনু কুমারের লেখা দ্য লেজেন্ড মাইন্ড। লেখক বলছেন এই বইটা তাদের জন্য যারা নিজেদের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে চান। হ্যাঁ, বইটার মূল ধারণাটাই হলো আমাদের মনটাই আসল শক্তি, কিন্তু আমরা সেটাকে ঠিকঠাক ব্যবহার করতে জানি না। একদম। আজ আমরা এই বইয়ের কয়েকটি মূল ধারণা ভেঙে দেখব। হ্যাঁ, বইটা মূলত আমাদের চিন্তাভাবনার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। আমরা দেখব লেখক কিভাবে তথ্য আর জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন। তারপর ওই যে শিশুর মতো করে দেখার ব্যাপারটা। আর সবশেষে একজন সন্ন্যাসীর মতো করে ভাবার মানেটা আসলে কি। এটা অনেকটা মনের ৩ রকম অবস্থার মধ্যে একটা যাত্রার মতো, তাই না? বাহ, খুব সুন্দর বলেছেন। চলুন তাহলে প্রথম ধারণাটা দিয়েই শুরু করা যাক। তথ্য বনাম জ্ঞান, বইয়ের ৪র্থ অধ্যায়। হ্যাঁ, লেখক এখানে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ দিয়েছেন, যা আমার বেশ মনে ধরেছে। ওই রান্নার রেসিপিটার কথা বলছেন তো? একদম। তিনি বলছেন একটা রান্নার রেসিপি হলো তথ্য, মানে কি কি লাগবে, কিভাবে মেশাতে হবে, সব লেখা আছে। কিন্তু একজন সেরা শেফের আসল কারিগরিটা কোথায়? ঠিক সেখানেই তার আসল কারিগরি হলো সেই তথ্য ব্যবহার করে পরিস্থিতি অনুযায়ী কিছু বদলে ফেলা, বা ধরুন সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা। এই ক্ষমতাটাই হলো জ্ঞান। ঠিক। আর এই ধারণাটাকে লেখক আরও গভীরে নিয়ে গেছেন DIKW মডেলের মাধ্যমে। আচ্ছা, ওই যে ডেটা, ইনফরমেশন। হ্যাঁ, নলেজ আর উইজডম। ব্যাপারটা বেশ মজার। ধরুন আমি আপনাকে ৩টে সংখ্যা বললাম, ২৫, ৪৫, ১০৫। এগুলো হলো ডেটা, মানে একদম কাঁচা, অর্থহীন। একদম। কিন্তু যখন আমি বললাম একটা দোকানে মার্চে ২৫টা, এপ্রিলে ৪৫টা আর মে মাসে ১০৫টা শার্ট বিক্রি হয়েছে, তখন এটা হয়ে গেল তথ্য। কারণ এর একটা প্রেক্ষাপট তৈরি হলো। ঠিক তাই। আর এর পরের ধাপটা হলো জ্ঞান। এই তথ্য থেকে যখন দোকানের মালিক বুঝলেন যে, আরে, আমার নতুন মার্কেটিং ক্যাম্পেইনটা তো দারুণ কাজ করছে, বিক্রি বাড়ছে, এটাই হলো জ্ঞান। কারণ তিনি তথ্যের মধ্যে একটা প্যাটার্ন বা কারণ খুঁজে পেয়েছেন। হ্যাঁ, আর উইজডম বা প্রজ্ঞা হলো আরও বড় ছবিটা দেখা। যেমন এই সাফল্য ধরে রাখতে হলে কর্মীদের বোনাস দেওয়া উচিত কিনা, বা পণ্যের কোয়ালিটি ঠিক রাখা কতটা জরুরি, এই দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলোই প্রজ্ঞার অংশ। কিন্তু এখানেই লেখক একটা মোড় নিয়েছেন যা বেশ বিতর্কিত এবং ভাবার মতো। কোন বিষয়টা? তিনি শুধু জ্ঞানের স্তরবিন্যাস করেই থেমে যাননি। আমাদের চারপাশে থাকা সমস্ত তথ্যকে তিনি ৩টি ভাগে ভাগ করেছেন: 97%, 2% আর 1%। ওহ হ্যাঁ, এখানেই তো বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক। লেখকের মতে পৃথিবীতে যত তথ্য আছে তার 97%ই হল ইলিউশন বা অলীক তথ্য। এগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যেমন যেমন ধরুন, রাস্তায় কালো বেড়াল পথ কাটলে অমঙ্গল হয়, বা ৩ জনের দলে কোথাও যেতে নেই, এইসব আর কি। আর লেখক এর তুলনা করেছেন পৃথিবীর মোট জলের ৯৭% লবণাক্ত সমুদ্রের জলের সাথে, যা পানের অযোগ্য। ভাবা যায়, আমাদের চারপাশের বেশিরভাগ তথ্য যা আমরা প্রতিদিন গ্রহণ করি তা আসলে এই রকম অর্থহীন। একদম। তবে লেখকের এই বিভাজনটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করায়। কি প্রশ্ন? ইতিবাচক তথ্য বলতে যদি লেখক মূলত ধর্মগ্রন্থ বা আধ্যাত্মিক লেখাকে বোঝান, তাহলে বিজ্ঞান, দর্শন বা শিল্পের মতো বিশাল জ্ঞানের ভাণ্ডারকে কোথায় রাখা হবে? খুব ভালো একটা প্রশ্ন। লেখকের সংজ্ঞায় এগুলো কি ওই 97% অলীক তথ্যের মধ্যে পড়বে? এটা একটা ভাবার মতো বিষয়। হয়তো লেখকের উদ্দেশ্য আক্ষরিক বিভাজন করা নয়, বরং আমাদের তথ্যের ডায়েট নিয়ে সচেতন করতে চাওয়া। আমরা কি গ্রহণ করছি আর কি বর্জন করছি সেটার উপর জোর দেওয়া। ঠিক। আচ্ছা, এরপর লেখক বলছেন 2% তথ্য হল নেতিবাচক তথ্য। হ্যাঁ, তার মতে এটা কালাজাদু বা অন্যের ক্ষতি করার মতো স্বার্থপর ইচ্ছার সঙ্গে সম্পর্কিত। তিনি এর তুলনা করেছেন হিমবাহ বা হ্রদের জলের সাথে, যা সরাসরি পানীয়ময় কিন্তু পরিশোধন করলে ব্যবহার করা যায়। মানে এর একটা ক্ষমতা আছে, কিন্তু সেটা সবসময় ইতিবাচক কাজে লাগে না। আর সবশেষে বাকি 1% হল ইতিবাচক তথ্য, যা লেখকের মতে পবিত্র গ্রন্থ থেকে আসে এবং প্রজ্ঞার জন্ম দেয়। আর এটাকে তিনি পৃথিবীর মোট পানীয় জলের সাথে তুলনা করেছেন, অপরিহার্য কিন্তু দুর্লভ। লেখকের মূল বার্তা হল, আমরা একটা তথ্যের সমুদ্রে বাস করছি, কিন্তু তার প্রায় পুরোটাই আমাদের তৃষ্ণা মেটাতে পারে না। তাই আমাদের খুব সচেতনভাবে ফিল্টার করতে হবে। আচ্ছা, এই ফিল্টার করার কথা যখন আসছে, তখন একটা প্রশ্ন জাগে।
কিভাবে করব আমাদের মন তো এমনিতেই নানা রকম বিশ্বাস দিয়ে ভরা। লেখক বলছেন এর প্রথম ধাপ হল আমাদের ভেতরের লেন্সটাকে পরিষ্কার করা। আর এখানেই বইয়ের পঞ্চম অধ্যায়ের ধারণাটা আসছে। শিশুর মতো দেখুন, হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা অংশ, কারণ এটা সরাসরি আগের আলোচনার সঙ্গে যুক্ত। কিভাবে? একটা শিশুর মন মানে সেই ৯৭% অলিক তথ্য থেকে প্রায় পুরোটাই মুক্ত, যা আমরা বড়রা সময়ের সাথে সাথে নিজের অজান্তেই জমা করে ফেলি। ঠিক। ওরা যখন কিছু দেখে তাদের মনে কোনো পূর্ব ধারণা বা অতীত ব্যর্থতার বোঝা থাকে না। তাদের একটাই প্রশ্ন, এটা কেন এমন, বা ওটা কিভাবে কাজ করে। ঠিক তাই, ওরা পুরোপুরি বর্তমান মুহূর্তে বাঁচে। কষ্ট পেলে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে, আবার আনন্দ হলে মন খুলে হাসে, কোনো জটিলতা নেই। কিন্তু কিন্তু আজকের এই ডিজিটাল যুগে, যেখানে শিশুদেরও স্ক্রিন টাইম বেঁধে দেওয়া হয়, সেখানে এই সরল কৌতূহল কিভাবে বাঁচিয়ে রাখা সম্ভব? এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। অবশ্যই বড় চ্যালেঞ্জ। লেখক এখানে একটা আধ্যাত্মিক দিকও তুলে ধরেছেন, যা হয়তো সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কোনটা? তিনি বলছেন শিশুরা ঈশ্বরের আর এক রূপ এবং তাদের মন খুব চঞ্চল। তিনি একটা অদ্ভুত পরামর্শও দিয়েছেন। ওই যে ৫-৬ বছরের কম বয়সী শিশুদের দিয়ে নিজের পা স্পর্শ করানো উচিত নয়। হ্যাঁ, কারণ তারা নাকি ঘরের মধ্যে ঈশ্বরের মতো পবিত্র। দেখুন, এই ধারণাটা হয়তো আক্ষরিক অর্থে নেওয়ার নয়। তাহলে এর পেছনের ভাবনাটা কি? আমার মনে হয় এর পেছনের ভাবনাটা হলো শিশুদের নিষ্পাপ অবস্থাকে সম্মান করা এবং তাদের কাছ থেকে শেখা। আমার নিজেরই মনে আছে, ছোটবেলায় একটা সাধারণ ঘাসফড়িং দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। এখন হয়তো সেটা সম্ভব না। এখন হয়তো স্মার্টফোনের একটা নোটিফিকেশন সেই মনোযোগটা কেড়ে নেয়। লেখকের কথাগুলো আমাদের সেই হারিয়ে যাওয়া বিস্ময়কে ফিরিয়ে আনার কথা মনে করিয়ে দেয়। তাহলে একদিকে হলো শিশুর মতো সরলতা আর কৌতূহল দিয়ে ভেতরের লেন্স পরিষ্কার করা। কিন্তু লেখক বলছেন শুধু এটা যথেষ্ট নয়। মনের শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে হলে এর সাথে যোগ করতে হবে শৃঙ্খলা আর অনুশীলন। আর এখানেই আসছে বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের ধারণা। যা আমার কাছে আগেরটার ঠিক বিপরীত মনে হয়েছিল প্রথমে। সন্ন্যাসীর মতো ভাবুন। আপাতদৃষ্টিতে বিপরীত মনে হলেও দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে কিন্তু। আচ্ছা, কিভাবে? শিশুর মতো দেখাটা যদি হয় মনকে অপ্রয়োজনীয় জিনিস থেকে খালি করা, তবে সন্ন্যাসীর মতো ভাবাটা হলো সেই খালি জায়গায় ইচ্ছাকৃতভাবে কি রাখতে হবে তা ঠিক করা। বাহ, দারুণ! এর মূল নীতিগুলোর মধ্যে প্রথমটা হল বৈষয়িক জিনিস এবং অহংকার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। এর মানে কিন্তু সব ছেড়ে দেওয়া নয়, তাই না? না, না, একদমই না। বরং কোনো কিছুই যেন আমাদের পরিচয় বা সুখকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটা নিশ্চিত করা। আরেকটা হলো নীরবতা আর একাকিত্বকে গ্রহণ করা। এই কোলাহলপূর্ণ পৃথিবীতে নিজের জন্য শান্ত সময় বের করা। কিন্তু আমি যখন এই অধ্যায়ের আসল আর নকল সন্ন্যাসীর মধ্যে পার্থক্য করার অংশটা পড়ছিলাম, আমার কাছে বেশ সিনেম্যাটিক লেগেছে। ঠিক, লেখক কিছু বেশ স্পষ্ট লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলছেন একজন আসল সন্ন্যাসীর অনেক অনুগামীর প্রয়োজন হয় না। তারা শুধু ধর্মগ্রন্থের কথা বলেন না, নিজের উপলব্ধি তুলে ধরেন। আরেকটা খুব বাস্তব লক্ষণ হল তাদের শরীর সুস্থ ও পাতলা হয়, কারণ তারা খাবারের লোভে আসক্ত নন। হ্যাঁ, এই অংশটা একটু বিতর্কিত। লেখকের মতে নকল সন্ন্যাসীদের অনেক অনুসারী দরকার। তারা বিলাসবহুল জীবনযাপন করেন এবং প্রায়ই মোটা হন। সত্যি বলতে এটা লেখকের সবচেয়ে দুর্বল যুক্তিগুলোর একটা হতে পারে। শারীরিক গঠন দিয়ে কি আধ্যাত্মিকতা বিচার করা যায়? এটা একটা বিপজ্জনক সরলীকরণ। অবশ্যই। তবে এই আক্ষরিক বর্ণনার বাইরে গিয়ে যদি আমরা এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো লেখক আত্মনিয়ন্ত্রণ এবং আসক্তির মধ্যে পার্থক্যটা বোঝাতে চেয়েছেন। মানে আসল সন্ন্যাসী নিজের ইন্দ্রের দাস নন, তিনি তার প্রভু। একদম। ঠিক। এই সরলীকরণটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে লেখকের মূল বার্তাটা হল অন্ধ অনুকরণ না করে সশক্তিশালী হওয়া। আর এখানে তিনি একটা বেশ চরম পরামর্শ দিয়েছেন। ওই যে 1 থেকে 3 বছর সন্ন্যাসীর মতো একা থাকা। হ্যাঁ, তিনি বলছেন আত্মসচেতনতা আর ভেতরে শক্তি জাগানোর জন্য প্রত্যেক ব্যক্তির জীবনে অন্তত 1 থেকে 3 বছর একা থাকা উচিত। এটা শোনার পর আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, এটা কিভাবে সম্ভব? আমাদের তো পরিবার, কাজ, দায়িত্ব অনেক কিছু আছে।
অবশ্যই এটাকে হয়তো আক্ষরিক অর্থে নেওয়ার দরকার নেই। সবার পক্ষে তো আর হিমালয়ে চলে যাওয়া সম্ভব নয়। তাহলে এর আসল মানেটা কি? আমার মনে হয় এর মূল ভাবনাটা হলো একটা দীর্ঘ সময় ধরে নিজের সাথে একা থাকা, বাইরের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। যেমন প্রতিদিন 1 ঘন্টা সম্পূর্ণ নীরব থাকা। বা বছরে একবার 1 সপ্তাহের জন্য একা কোথাও ঘুরতে যাওয়া, বা 1 মাসের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া। আচ্ছা, উদ্দেশ্যটা হলো বাইরের অনুপ্রেরণা বা ভ্যালিডেশন ছাড়াই নিজের ভেতরের শক্তির উৎসটা খুঁজে বের করা। যখন আপনি এটা পারবেন, তখন কোনো মোটিভেশনাল স্পিকারের আর প্রয়োজন হবে না। তাহলে পুরো ব্যাপারটা বেশ পরিষ্কার হচ্ছে। আমরা শুরু করেছিলাম তথ্যের জঙ্গল থেকে, যেখানে ৯৭%ই অপ্রয়োজনীয়। সেই জঙ্গল থেকে বেরোনোর জন্য প্রথমে দরকার শিশুর মতো সরল ও কৌতূহলী দৃষ্টি, যা আমাদের দেখার লেন্সটা পরিষ্কার করে, আর তারপর দরকার সন্ন্যাসীর মতো শৃঙ্খলা, যা আমাদের মনকে অপ্রয়োজনীয় জিনিস থেকে রক্ষা করে এবং ভেতরের শক্তিকে কেন্দ্রীভূত করে। এটা আসলে বাইরের জগৎ থেকে ভেতরের জগতে একটা সম্পূর্ণ যাত্রা। একদম। বইটি আমাদের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকা বা শেড গ্রহণ করার কথা বলছে। কখনো শিশুর মতো কৌতূহলী হতে হবে, কখনো সন্ন্যাসীর মতো শৃঙ্খলাবদ্ধ। আর এখানেই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন উঠে আসে, যা বইটা আমাদের জন্য রেখে যায়। কি সেটা? প্রকৃত জ্ঞান বা প্রজ্ঞা কি এই ভিন্ন ভিন্ন ভূমিকার মধ্যে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে চলার মাধ্যমে পাওয়া যায়? নাকি এই সমস্ত দৃষ্টিভঙ্গিকে, শিশুর কৌতূহল, সন্ন্যাসীর শৃঙ্খলা, একত্রিত করে একটি সুসংহত এবং স্থিতিশীল পরিচয় রূপান্তরিত করার মাধ্যমে অর্জিত হয়? এটা আমাদের প্রত্যেকের নিজের অন্বেষণের জন্য একটি প্রশ্ন।